একটা ফ্রেশ মন নিয়ে ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে হাতের কাছে মোবাইলটা আছে, মোবাইলটা নিলেন, মোবাইলটা হাতে নিয়ে দেখলেন একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসছে। আপনি মেসেজটা ঢুকলেন, ক্লিক করে দেখেন যে আপনার নামে একটা এআই মামলা আসছে। মামলাতে লেখা আছে যে আপনি এআই মামলা খাইছেন, আপনার মামলাটা ভাঙাইতে নিচে একটা লিঙ্ক দেওয়া হলো, এই লিঙ্কে ঢুকে আপনার মামলাটা ভাঙাইতে হবে। তো আপনি তো অবভিয়াসলি হয়তো প্যানিক হয়ে যাবেন মেসেজটা দেখে যে কি হলো, আমি এআই মামলা খেলাম, আবার এখানে ঢুকে আমার মামলাটা সারাইতে হবে। আবার মামলাতে এরকম লেখা আছে যে আপনি 2,000 টাকা মামলা খাইছেন, এই এত একটা টাইম দিবে, এই টাইমের মধ্যে যদি আপনি মামলাটা না ভাঙান তাহলে আপনার মামলাটা ডাবল হবে, এবং ডাবল হতে 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 এক পর্যায়ে 12,000 13,000 টাকা হয়ে যাবে, 2,000 টাকা। তো তখন তো আপনি তাহলে কামটা করলো কি, আর টেসলা পাগল সব। এই যে দেখেন টেসলার যে কাহিনী, মানে এই যে রাস্তা পার হবে দেখবে না, এদের কারণে কিন্তু রাস্তায় এত অ্যাক্সিডেন্ট হয়। যাই হোক, আমরা যে টপিকে ছিলাম, যে তখন তো আপনি অবভিয়াসলি প্যানিক হয়ে যাবেন যে কি একটা অবস্থা, আমি মামলা খেলাম, আমার মামলা যদি আমি এই লিঙ্কে ঢুকে না সারাই তাহলে আমি আমার ডাবল হয়ে যাবে মামলা। তো তখন তো আপনি প্যানিকে লিঙ্কটা ক্লিক করে দিবেন। এই যে ক্লিক করে দিচ্ছেন, এখানে কিন্তু খেলা শেষ। এই ক্লিক করাতে আপনার মোবাইল হ্যাক হয়ে যাবে, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে আপনার চ্যানেল খেয়ে দেবে, আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সবকিছু খেয়ে দেবে। ইভেন আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার টাকা পয়সা সবকিছু খেয়ে দেবে। তো এরকম আসলে প্যানিক হবেন না, কারণ এখন কিন্তু এআই মামলার নামে অনেক প্রতারণা হচ্ছে। এআই মামলায় আপনার যদি সত্যি সত্যি মামলা খান, একটা কমন সেন্সের ব্যাপার না যে আপনার বাইক বা গাড়ির নাম্বার আসবে, আপনার লাইসেন্সের একটা ইনফরমেশন আসবে, তারপর আপনাকে আহ, মানে বলে দিবে যে এইভাবে এইভাবে মামলাটা ছাড়াইতে হবে। আর আপনি ধরেন আপনার ওই মেসেজটা আসছে, এখন আপনি নাম্বার তুলে দেখলেন বা আপনি তখন আরো অনেককে জিজ্ঞেস করলেন যে যারা যারা মামলা খেয়েছে যে এই মামলা কি এইভাবে আসে নাকি, তখন ওনারা বললো না এইভাবে তো আসে না। তারপর আপনি নাম্বারটা চেক করলেন, নাম্বার চেক করে দেখেন যে অন্য দেশের একটা নাম্বার ইউজ করছে আপনাকে মামলাটা দেওয়ার জন্য। এগুলো হয় প্রতারণা। এখন ভাই প্রতারণার ফাঁদের অভাব নাই, এখন প্রতিটা ক্ষেত্রে প্রতারণা। এই যে এআই মামলা দিচ্ছে মানুষের ভালো করার জন্য, এখন এই এআই মামলাতে নিয়ে দেখছেন কত বড় প্রতারণা শুরু হয়েছে। যারা প্রতারক চক্র আছে, একটা প্রতারণা করতেছে আপনাকে বিভ্রান্ত করার জন্য, তারপরে আপনার ক্ষতি করার জন্য। এখন ভাই দুনিয়াটা প্রতারণায় ভরে গেছে, তাই এরকম মেসেজ আসলে আগে তার সত্যতা যাচাই করবেন যে সত্যি সত্যি আপনি মামলা খেয়েছেন নাকি এটা আপনাকে বিভ্রান্ত করার জন্য, নাকি কোনো প্রতারক চক্র আপনার সাথে প্রতারণা করার জন্য বা আপনার মোবাইল হ্যাক করার জন্য বা আপনাকে বিপদে ফেলার জন্য এসব দিছে। আর আপনি অবশ্যই আগে এরকম কিছু আসলে আপনার পরিচিত যারা আছে তাদের সাথে জিনিসটা শেয়ার করবেন যে আসলে এটা সত্যি 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 এআই মামলা নাকি কোনো অন্য কোনো কাহিনী আছে। আপনার পরিচিত কেউ থাকলে, যাদের যাদের অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ আগে মামলা টামলা খাইছে, বা লয়ার টয়ার থাকলে বা ওরকম মানে জানা পরিচিত কেউ থাকলে যাদের অভিজ্ঞতা আছে এবং এইসব সম্বন্ধে ভালো জ্ঞান আছে, তাদেরকে জিনিসটা জানাবেন, শেয়ার করবেন। এইসব না করে আপনি লিঙ্কে ঢুকে নিজের সবকিছু হারায়েন না। এগুলা কিন্তু অহরহ হয়। আমি জিনিসটা আজকে শেয়ার করলাম কেন, কারণ আমার পরিচিত একজনের সাথে এরকম হয়েছে যে এ মামলা নামে এরকম একটা মামলা আসছে, পরে নাম্বার চেক করে রেখেছে নাম্বার হচ্ছে অন্য একটা দেশের এবং টোটালটা হচ্ছে ভুয়া। তো সে বুদ্ধিমান, এই কারণে লিঙ্কে ক্লিক করে না। এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তার সবকিছু চলে যেত, হয়তো বা আরো কোনো ক্ষতি হতে পারতো, হু নোস। যাই হোক, আপনারা সতর্ক থাকবেন, এরকম কোনো প্রতারণার ফাঁদে পড়বেন না, কারণ এখন প্রতারণার ফাঁদ অনেক। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে উত্তরা পাসপোর্ট অফিসের সামনে, ওখানে একটু কাজ আছে এবং আশেপাশে
একটু কাজ টাজ আছে, ওইখানে যাবো। প্লাস আদার্স কিছু কাজ আছে ঢাকার মধ্যে, উত্তর আফ্রিকার একটু মিরপুরের দিকে হয়তো বা যেতে লাগা পারে। তো কাজগুলো সারি। এখন বাজে প্রায় 2:45। এই সময় বাসা থেকে বের হলাম, আমাদের যাওয়ার কথা ছিল আরো আগে। আমরা 11:30 বা 11টার দিকে আমাদের রওনা হওয়ার কথা ছিল, কিন্তু কিছুটা ব্যস্ততার কারণে আমরা সকাল সকাল রওনা দিতে পারি নাই, তাই এই টাইমে বার হচ্ছি। এখন সব কাজ টাজ সারতে কতক্ষণ সময় লাগে জানি না, হয়তো বা আস্তে আস্তে রাতও হতে পারে। তো ভাবলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি। বাহ, আজকে দেখছি রাস্তা পুরো ফাঁকা। কখনো কি ভাবা যায় এই রাস্তাটা এত ফাঁকা দেখবো আমরা? এই আক্রান বাজার থেকে এই পর্যন্ত এতটা ফাঁকা, এটা কি কখনো মানা যায়? যাই হোক, রাস্তা ফাঁকা দেখে ভালো লাগতেছে। এখন সামনে যাবো ফিলিং স্টেশনে, আমার ফুয়েল নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদিও এখানে ফুয়েল লোড দেখাচ্ছে, তারপরে আমার ফুয়েল কিছুটা কম আছে। এখন লোড ফুয়েল নিব না, এখন হয়তো বা কিছুটা কম ফুয়েল নিব। এই ফুল ট্যাঙ্ক পরে নিব, এখন অল্প কিছু ভরে নিই। চলে আসছি পাম্পে, ফুয়েল নিতে হবে। ফুয়েল লোড করা শেষ আমাদের। এখন বেশি না, অল্প কিছু ফুয়েল নিয়েছি। 3 লিটারের মতো ফুয়েল ভরে নিলাম। 3 লিটারে এখনকার কাজ কাভার হয়ে যাবে। এখন যেই কাজ আছে, এখন যেখানে যেখানে যাবো। একজনের জন্য প্রায় 1 ঘন্টা ওয়েট করলাম, এখনো তার দেখা নাই। তা আমরা রওনা হয়ে গেছি। পরে ফোন দিলে বলবো এদিকে আসো, পরে দেখা হয়ে যাবে। এখন আমরা যাই। এখন দুপুর টাইম, এর জন্য রাস্তা মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে। আশা করি তেমন কোনো প্যারা হবে না। এখন যে কাজে যাচ্ছি সেই কাজগুলো হলেই হয়। আজকে অন্য সব গাড়ির চাপ কম, এরকম বড় বড় গাড়িগুলোর চাপ বেশি আজকে, ট্রাক গুলা। আজকে যখন সকালে বের হয়েছিলাম কাজে, তখন দেখছি যে রাস্তায় অন্য সব গাড়ির চাপ কম, কিন্তু এরকম বড় বড় গাড়িগুলোর চাপ একটু বেশি। ধোয়া বাইক নিয়ে বের হলে এরকম পানিগুলো যখন রাস্তায় থাকে, তখন মেজাজটা গরম হয়। কারণ ধোয়া বাইকটা নিচে কাটা কাটা হয়ে যায়। এখন হচ্ছে সবার আরেকটু পর অফিস ছুটি হওয়ার টাইম, আর আমরা এই টাইমে এখন যাচ্ছি। 1 ঘন্টা সময় লস হলো আমাদের দাঁড়িয়ে থেকে। রোদের তেজটা তাও কিছুটা কম লাগতেছে বাইক চালাচ্ছি দেখি, কিন্তু এমনি যদি হাঁটার অবস্থা থাকতো বা রোদে দাঁড়িয়ে থাকতে হতো, তাহলে খবর খারাপ হয়ে যেত। হেলমেট পরা আছে দেখে একটুখানি স্বস্তিতে আছি। আর আজকে ফুলাটা পরে নিচ্ছি যেন হাত না পরে, কালকে অবস্থা খারাপ হয়ে গেছিল, হাতের সুইচটা নিয়ে নিতে ভুলে গেছিলাম। এর জন্য কালকে একটু প্যারা পাওয়াতে হয়েছে বেশি। সামনের স্কুটিটা তো সুন্দর, পিছনে যে বসছে তার জন্য আমার পিছনে হেলান দেওয়ার ব্যবস্থা করা আছে। না, ছোটের মধ্যে সুন্দর। নাম কি? ওয়াই হাই। ওয়াই হাই কোম্পানির স্কুটি মনে হয় এটা। স্কুটির প্রতি আগ্রহ নাই তো, তাই স্কুটি সম্বন্ধে এরকম বেশি কিছু জানি না, আর ঘাটাঘাটিও করি না। আমার সবকিছু রিলেটেড হচ্ছে বাইক। বাইক নিয়ে ঘাটাঘাটি করি বেশি, বাইক নিয়েই থাকি। যেসব জিনিসে ইন্টারেস্ট কম, ওইসব জিনিস নিয়ে ঘাটাঘাটি কম করি। আমার বাইকের মাইলেজ টোটাল এই পর্যন্ত কেনার পর থেকে 42,000 প্লাস হয়ে গেছে। তো আপনাদেরকে এটার একদিন ফুল একটা ইউজার রিভিউ দিব ইনশাআল্লাহ, যে 42,000 কিলোতে কেমন জার্নি করলাম, কি কি হয়েছে আমার সাথে, কেমন মাইলেজ, কেমন মেনটেনেন্স, পার্টস অ্যাভেলেবিলিটি, সবকিছু আপনাদের সাথে একদিন শেয়ার করব। তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিরুলিয়া ব্রিজে। ভিরুলিয়া ব্রিজটাও মোটামুটি এখন ফাঁকা টাইপেরই আছে। এখানে ফুডকোর্ট গুলা এখন জমজমাট হচ্ছে না, কিন্তু সন্ধ্যার পর সব জমজমাট হয়ে যাবে। আমি রিল্যাক্সই চালাচ্ছি, বেশি স্পিডিং করতেছি না, কারণ একা যেহেতু, তাই কারো সাথে সাথে থাকতে হবে বা কাউকে ধরতে হবে সামনে গিয়ে, এরকম কোনো প্যারা নাই। এর জন্য আমি ম্যাক্সিমাম টাইম একা একা রাইড প্রেফার করি, এবং আমি ম্যাক্সিমাম টাইম একা একা চলি। একটা বাইক হয়তো আমার পিছনে একটা পিলিয়ন থাকবে, এইটুকুই। আমি গ্রুপ রাইড খুব কম করি, এবং গ্রুপ রাইড আমার ওইরকম পছন্দ না।
এর জন্য আমি গ্রুপ রাইডে বেশি একটা বের হই না, কারণ গ্রুপ রাইডে একটা চিন্তা থাকে যে আমার ওর সাথে সাথে থাকতে হবে, বেশি পিছনে পড়া যাবে না, নিজের মতো করে ব্রেক নেওয়া যাবে না। ধরেন আমি যে একটা বাইক নিয়ে বের হলাম, আমার রাস্তা একটা কিছু পছন্দ হলে বা কোনো একটা প্লেস পছন্দ হলে আমি থেমে ওই জায়গায় একটু দাঁড়াতে পারবো, কিছুটা সময় স্পেন্ড করতে পারবো, জায়গাটা উপভোগ করতে পারবো। কিন্তু যখন আমি গ্রুপে বের হব, তখন কিন্তু এটা হয় না। গ্রুপে যখন বের হয় তখন গ্রুপ মেম্বার সবার সাথে থাকতে হয়। এখন একটা কাহিনী হয়ে গেল, আমাদের সাথে যে আরেকজন আসার কথা মেম্বার, সে এখন আসছে ফিলিং স্টেশনে। ওর এখন হেলমেট নাই, ওর হেলমেট দেওয়ার জন্য এখন আমাদের আবার উল্টা ব্যাগ যেতে হবে। ওর হেলমেটটা আসলে আমার কাছে, এখন ব্যাগ যেতে হবে, তার হেলমেটটা নিয়ে আমার বেরুলিয়া ব্রিজে। এতটুকু রাস্তা আসছি, এতটুকু রাস্তা আবার যেতে হবে, সেম রাস্তা দিয়ে এখন দুইবার ঘোরপাক। ওটার জন্য কিন্তু আমরা অনেকক্ষণ ওয়েট করছি, প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম এতক্ষণ। তখন ফোনও ধরে নাই, আমরা ভাবছি যে যাবে না, এর জন্য আমরা একটু আগে চলে আসছি। এখন নাকি সে আসছে। রাস্তাটা কিন্তু প্রত্যেকটা গাড়ি মোটামুটি স্লোই চলে, এভারেজে 60-70 এরকম, এর বেশি খুব কমে চলে। কারণ যেহেতু এটা খুব বিজি একটা রাস্তা, এখানে বেশি স্পিডিং করলে পরে একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই কারণে এই রাস্তাটা সবাই একটু স্লোলি চালানোর চেষ্টা করে এবং মেনটেন ভাবে চালানোর চেষ্টা করে। তবে এর মাঝেও কিছু কিছু ব্যতিক্রম হয়, যেমন এই বেরিবাদ রাস্তায় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, বিশেষ করে রাতের বেলায় এবং বৃষ্টির সময় বেশিরভাগ অ্যাক্সিডেন্ট গুলো হয়। কারণ বৃষ্টির সময় এই রাস্তাগুলো প্রচন্ড পরিমাণ পিচ্ছিল থাকে, এবং রাতে যেহেতু এটা টু ওয়ে, একদিকে যাওয়া একদিকে আসা রাস্তা, তাই যখন রাতে এই রাস্তা দিয়ে চলা মানে যাওয়া আসা করা হয়, তখন যখন অপোজিট থেকে গাড়ি লাইট মারে তখন ভিজিবিলিটি কিছুটা কমে যায় এবং রাস্তা দেখতে অসুবিধা হয়। এইসব কারণে এই রাস্তাটা আর কি রাতের বেলা অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে যায়। তাও নিজের সাবধান ভাবে চালাতে হয় আর কি। যেমন একটা ওভারটেক করার সময় আমাকে চিন্তা ভাবনা করে ওভারটেক করতে হবে, যে সামনে ফাঁকা আছে কিনা, বা আমি ওভারটেক করার সময় সামনে কোনো ঝামেলা হতে পারে কিনা, অ্যাক্সিডেন্ট হতে পারে কিনা, এসব জিনিস মাথায় রেখে তারপর ওভারটেক করতে হয়। যেমন আমি রাস্তায় চালালে ম্যাক্সিমাম টাইম ট্রাই করি ঠান্ডা মাথায় চালানোর। এভারেজে আমি সবসময় 60-70, মাঝে মাঝে 50 হয়। মানে আমি যখন রাস্তার কন্ডিশন বুঝি আমি আমার স্পিড রাখার ট্রাই করি। আমি কখন অন্যের সাথে পাল্লা দিয়ে বা জিদ দেখিয়ে রাগারাগি করে মাথা গরম করে টানাটানি না করার ট্রাই বেশি করি। কারণ একটা দুর্ঘটনা হচ্ছে সারা জীবনের কান্না। আমার নিজের সেফলি থাকতে হবে, নিজেকে নিজের সেফ ভাবে রাখতে হবে। মাথা গরম করলে নিজের লস করা ঠিক না। এই মোড়টা একটু বিপজ্জনক, কারণ এখানে সামনে দিয়েও গাড়ি আছে। কোথায় যার জন্য আমরা আসলাম তার তো কোনো খবর নাই। সামনে মরিটা মনে হয় অসুস্থ, অসুস্থ হয়ে গেছে। যে গরম ভাই, এই গরমে সবাই একটু সাবধানে থাকবেন, বেশি করে পানি খাবেন, লেবুর পানি, শরবত। ডিহাইড্রেট হওয়া যাবে না, এই গরমে ডিহাইড্রেট হলেই বিপদ। আর এই গরমে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ হিট স্ট্রোক করতেছে, হিট স্ট্রোকের হাত থেকে বাঁচতে হবে। কই আমাদের বিরুলিয়া ব্রিজের চলে আসলাম, এই রোদে কি এখন দাঁড়ায় থাকবো? আমরা তো বিরুলিয়া ব্রিজে চলে আসছি, যার জন্য অপেক্ষা করতেছি তার কোনো খবর নাই, ওর দেখাও পাচ্ছি না। প্রচন্ড গরমে আমাদের দুইজনের অবস্থা খারাপ হয়েছে দেখেন। আর আমি তো হেলমেট পরে আছি, এর জন্য এতটা বুঝতে পারছি না। এই যে আমি ভাজেট একটু নামাই দিই যেন চোখের রোদটা কম লাগে। এই যে আমাদের কাঙ্ক্ষিত মানুষ চলে আসছে, তার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। এখন আবার রওনা হব। ওর হেলমেটটা আমরা বুঝিয়ে দিয়ে আমরা এখন রওনা হব। আজকে সজীব নাই না, ওর বাপে ছাড়া নাই আজকে, 3 দিন ধরে নাকি গেলে ঘুরতেছে দোকানে না বইয়া। রিল্যাক্সে চালাইতে পারবা, নাহলে আমার পিলিয়ন নিয়ে লাও। সুপার তো ওটা চালা অভ্যাস না, আর তো ওটা বই অভ্যাস আছে। একদম না যাবে না। যাই হোক, এখন আমাদের আবার রাইড শুরু।
উল্টা আসতে হয়েছিল একটুখানি সময়ের জন্য, এখন আবার সেম রাস্তা দিয়ে যাব। রোদের আলো পড়া শুরু হয়ে গেছে, মানে কমা শুরু হয়ে গেছে। রোদের আলো কম হওয়া শুরু হয়ে গেছে, বিকাল টাইম হয়ে গেছে। আর একটু পর রোদটা পড়ে যাবে এবং শান্ত সমীকরণ শুরু হয়ে যাবে, নাকি শান্ত সমীকরণ এরকমই কিছু একটা হবে। আমি অতটা ইয়া ভাষা জানি না, তাই একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। সেম রাস্তা দিয়ে আজকে বারবার যাওয়া আসা হচ্ছে। মামু, মামা, সে তো আমার কোনো কথাই শুনে না, সে তার মধ্যে চাচ্ছে। যাই হোক, সামনে গিয়ে বলবো যে কোন দিকে যাবো। এই যে আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ, যে আমি যে কারণে সোলো রাইড পছন্দ করি। এই যে আমি কিন্তু রিল্যাক্সে চালাচ্ছি, কিন্তু ও একটু হালকা, ও কিন্তু রিল্যাক্সে চালাচ্ছে কিন্তু হালকা একটু স্পিডিং করতেছে। এখন আমাকে ওর সাথে সাথে থাকতে হলে আমাকেও কিন্তু হালকা একটু স্পিডিং করতে হবে। মানে আমি যেইভাবে রাইডিং করে আমি কমফোর্টেবল, তার থেকে একটুখানি রাফ চালাতে হবে। এই সেম এই জিনিসটার কারণে আর কি আমার সোলো রাইড বেশি পছন্দ। কারণ সোলো রাইডে আমি আমার মতো করে চলতে পারি এবং একদমই স্বাধীন। আমার যখন ইচ্ছা স্পিডিং করতে পারবো, যখন ইচ্ছা আমি স্লো করতে পারবো, যখন ইচ্ছা দাঁড়িয়ে একটু কথা বলতে পারবো, চা খেতে পারবো। সেই কারণেই আমি আর কি সোলো রাইড বেশি প্রেফার করি। তবে গ্রুপ রাইডও মজা আছে। গ্রুপ রাইডে গেলে একসাথে অনেকগুলো বাইক গেলে একটা অন্যরকম একটা ফিল থাকে, অন্যরকম একটা আনন্দ কাজ করে। সবাই মিলে আড্ডা মারা যায়। যেমন লং ট্যুরে গেলে একা একা ঘুরলে, হ্যাঁ, একা একাও ঘোরা যায়, কিন্তু গ্রুপের সাথে যে একটা অন্যরকম একটা আনন্দ, সেই আনন্দটা কিন্তু হয় না। তাই সব রাইডেরই দরকার আছে, গ্রুপ রাইডও দরকার আছে, সোলো রাইডও দরকার আছে। আর এটা হচ্ছে আমার ব্যক্তিগত অপিনিয়ন, যে আমার পার্সোনালি সোলো রাইড বেশি পছন্দ। এখানে প্রচুর নার্সারি আছে, আপনারা যারা গাছ টাছ কিনতে চান এখান থেকে কিনতে পারেন। ফল গাছ, ফুলের গাছ। একটা সময় ছিল যখন এখানে আসতাম কোনো বিল্ডিং ছিল না, বা তখন মাত্র বিল্ডিং এর কাজ শুরু করছে, বিল্ডিং হইতেছিল। আর এখন অনেকগুলো বিল্ডিং হয়ে গেছে এবং সবই হচ্ছে এখন আবাসিক এলাকা। সবটার ভিতরে এখন মানুষ থাকে। আশেপাশের যতগুলো এরিয়াতে সবটাই এক সময় বিল্ডিং এ ভরে যাবে। এখন আমাদের এই দিয়াবাড়ি, এই চিরচেনা দিয়াবাড়ি আর এরকম থাকবে না। এক সময় পুরোটা শহর হয়ে যাবে এবং পুরোটাই শুধু বিল্ডিং আর বিল্ডিং থাকবে। আমাদের রাইডার তো তার মতো শুধু চালাই চালাই চলে যাচ্ছে। একটা সময় ছিল যখন এই জায়গায়, মানে যখন আমি কলেজ লাইফের ফার্স্টের দিকে বা ম্যাট্রিক মাত্র দিছি, ওই সময়টার কথা বলতেছি। একটা সময় এখানে আসতাম সাইকেল নিয়ে, সাইকেল নিয়ে এসে এখানে ছবি তুলতাম, ঘুরতাম। তখন মানে এটা আমাদের কাছে ওয়াও, আজকে ঘুরতে আসলাম, সাইকেল দিয়ে দিয়াবাড়ি গেছিলাম, মানে তখন বলতে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো। তারপরে যখন বাইক হয়, তখন আসতাম বাইক নিয়ে, তখনও জায়গাটা ছিল আরো শান্তশিষ্ট। তখন মানুষ এখানে শুধু ফটোশুটের জন্য আসতো এবং বিকাল টাইমটা ঘোরার জন্য আসতো। আর এখন এটা আমাদের রেগুলার যাতায়াতের একটা রাস্তা, মানে পথ হয়ে গেছে। এখন প্রায় ধরতে গেলে রেগুলার এই রাস্তায় আসা হয়। এখন আর আগের মতো এক্সাইটমেন্ট কাজ করে না, যে না এই জায়গায় যাবো, ঘুরতে যাব। অন্যরকম একটা ভালোবাসা, কত সুন্দর একটা এক্সাইটমেন্ট কাজ করে, এই জিনিসটা এখন নাই। ওইটাই, যত বড় হব তত আমাদের জীবন থেকে এই স্মৃতিগুলো হারিয়ে যাবে, মানে স্মৃতিগুলো রয়ে যাবে, এই দিনগুলো হারিয়ে যাবে। আমাদের ভালো লাগা একটা সময় যাতে আমরা ডোপামিন রিলিজ হতো যেই কাজে, যাতে আমরা অনেক খুশি হতাম, ভালো লাগা কাজ করতো, ওই জিনিসগুলো এখন আমাদের কাছে দৈনন্দিন দিনের ব্যাপার হয়ে গেছে, একদমই নর্মাল একটা ব্যাপার। তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা উত্তরা সেন্টার। একটা সময়, মানে এখন আমরা যে জিনিসটা উপভোগ করি, একটা সময় এমন আসবে যে এই জিনিসটাও আর উপভোগ করবো না আমরা। তখন ওইটাও আমাদের দৈনন্দিন দিনের একটা নর্মাল একটা ব্যাপার হয়ে যাবে। সবকিছুর শেষে মানে সোজা সোজা, আমরা ফার্স্টে চাইছিলাম এয়ারপোর্ট
মানে পাসপোর্ট অফিসের দিকে যাইতে, কিন্তু আমাদের রাইডার আমাদের আগেই চলে গেছে রাস্তাটা ক্রস করে ইউনিভার্সিটির দিকে। তখন আগে ইউনিভার্সিটির কাজটাই ছাড়ি, তারপর না হয় পাসপোর্ট অফিসের দিকে যাওয়া যাবে। ও তো আমাদের আগেই চলে গেছে, এখন আমাদের যেতে হবে, কিছু করার নাই। ডিসকাশন করা হয় নাই, এই কারণে এই ভুলটা হলো। আগে থেকে যদি ডিসকাশন করা থাকতো তাহলে আগে একটা শিডিউল অনুযায়ী যেতাম, শিডিউল অনুযায়ী কাজটা শেষ করে আমরা চলে আসতে পারতাম। যাই হোক, আগে ইউনিভার্সিটির কাজটা শেষ করি, তারপরে ওইদিকে না হয় যাওয়া যাবে। তবে সবকিছুর শেষে আমি রাইডিং প্রচন্ড পরিমাণ এনজয় করি। সে যেই কাজই হোক, আমার কাছে বাইক থাকলেই আমি আনন্দিত। আমাকে যদি কেউ একটা বাইক দেয় এবং ভরপুর আনলিমিটেড তেল দেয়, তাহলে ঘুরতে ঘুরতে কিন্তু আমি সারাদিনই ঘুরবো, আমার কোনো না নাই। শুধু আমাকে একটা বাইক আর ফুল ট্যাঙ্ক অ্যান্ড আনলিমিটেড তেল দিতে হবে। এই দুইটা জিনিস থাকলে আমার আর কিছু লাগে না, আমি সারাদিন ঘুরতে পারবো। এবং যতক্ষণ আমি রাইডিং এ থাকি ততক্ষণ আমার মন ফ্রেশ থাকে, আমার মনে কোনো দুশ্চিন্তা ওইরকম ভাবে আসে না বা বিরক্তিও কাজ করে না। আমি মানে রাইডিং টা প্রচন্ড লেভেলের এনজয় করি। যারা আমার মতো বাইক লাভার আছেন তারা এই জিনিসটা রিলেট করতে পারবেন, এবং যারা আমার মতো বাইক লাভার আছেন তারা নিচে কমেন্ট করবেন যে কারা আছেন আমার মতো। আমার মনে হয় এমন খুব কমই আছে যারা বাইক চালাতে পারে, যে যাদের বাইক চালাতে ভালো লাগে না। কারণ বাইক অন্যরকম একটা ইমোশন, এটা ভালো লাগতেই হবে। আজকে আপনার আজকে ভিডিওটা বেশি বড় না করি, আরো কিছু কাজ আছে, ওইগুলো আমি একা একা সারি। আজকে আপনাদের থেকে এখানে বিদায় নেই, যতক্ষণ পর্যন্ত আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি। আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবং সবাই সবার খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।